নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার চ্যানেল, যার নাম আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2025 এবং তারপরে অনলাইনে এবং উপহার পাওয়া কিছু বই নিয়ে এবারকার এই ভিডিও। বাকি ভিডিওগুলোর মতন এটা এতটা দীর্ঘ হবে না আশা করছি, যদিও বেশ কিছু বই কিন্তু এই ভিডিওতেও থাকবে। তাহলে শুরু করা যাক আমার এই। প্রথমে যে বইটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে বিষ নিদ্রা। লেখকের নাম সৌম্য সুন্দর মুখোপাধ্যায়। এটি প্রকাশ করেছেন কল্প বিশ্ব এবং এটি চারু দত্ত সিরিজের ফ্যান্টাসি রহস্য, মানে এটি একটি নতুন সিরিজ হতে চলেছে, যেটি আমার মনে হয়েছে যে একটি আরবান ফ্যান্টাসি। এর আগে সৌম্য সুন্দর মুখোপাধ্যায়ের প্রলয় যোদ্ধা সিরিজটি বা অভি সিরিজটি নিয়ে আমি কথা বলেছি। ইনফ্যাক্ট প্রলয় যোদ্ধা মানে প্রথম খণ্ড যেটি, সেটি নিয়ে আমি একটি পূর্ণাঙ্গ রিভিউও করেছিলাম বছর 3 আগে, যখন বইটি প্রথম বেরোয়। তারপর থেকেই আমি সৌম্য সুন্দর মুখোপাধ্যায়ের লেখার বড় ভক্ত। মানে উনি বিশেষ করে এই ফ্যান্টাসি শাখাটাকে উজ্জীবিত করছেন বাংলা সাহিত্যে, এবং সেটা আমার খুবই ভালো লাগছে। বইটির ডিটেল নিয়ে যদি কথা বলি, তাহলে এখানে চারু দত্তের জগৎ মানে একটা ইউনিভার্স বিল্ড করছেন এবং তার ছবিও দিয়ে দিয়েছেন, যেমন চারু হাসিনী দত্ত, বিশু দা, পুলিশ চিফ ধীমান, এরকম করে চরিত্রের সঙ্গে তিনি ছবি থ্রু দিয়ে পরিচয় করিয়ে দিচ্ছেন। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা বা 350 টাকা। প্রচ্ছদ হচ্ছে উজ্জ্বল ঘোষ, এবং এই যে অলঙ্করণগুলো দেখলেন সেগুলো করেছেন উজ্জ্বল ঘোষ ও পৌশালী পাল। এই বইটি উৎসর্গ করা হয়েছে ওনার কলেজের পুরো বন্ধুর গ্যাংকে, সেটাকে উনি বলছেন বাউল গোষ্ঠী। পেছনে এটা একটা ব্লার্ব দেওয়া আছে, পেছনের ব্যাক কভারটাও খুব সুন্দর এরকম দেখতে। সেখানে লেখা আছে, শক্তিনগরের বিলিয়নিয়ার ব্যবসায়ী সুনন্দন সেনগুপ্ত স্ত্রীর হত্যা তদন্ত করতে গিয়ে অনাবশ্যক ঝামেলায় জড়িয়ে পড়ল তরুণী দিব্যেন্দ্রীয় চারু দত্ত। অলৌকিক ক্ষমতা সম্পন্ন কোনো এক জন্তুর আক্রমণে মেয়েটির মৃত্যু হয়েছে বলে প্রচার করা হলেও রক্তাক্ত অকুস্থলে পৌঁছেই চারু বুঝে ফেলল খালি চোখে যা দেখা যাচ্ছে বাস্তব চিত্রটা তার থেকেও ভয়ঙ্কর। আর শক্তিনগরের মতন জায়গায় অপ্রিয় সত্যি কথা বলতে চাওয়ার দাম বড় বেশি, তার জন্য প্রাণ চলে যাওয়া বিচিত্র নয়। এক অদ্ভুত রহস্য কাহিনী। আমার যা মনে হচ্ছে এর মধ্যে রহস্য এবং ফ্যান্টাসির একটা দুর্দান্ত মিশেল রয়েছে। আর প্রচ্ছদটা ভীষণ ইন্ট্রিগিং, মানে প্রচ্ছদটা দেখেই বইটি কিনতে ইচ্ছে করবে। যারা সৌম্য সুন্দর মুখোপাধ্যায়ের নামও শোনেননি, এই প্রচ্ছদটা কিন্তু বইটি কেনার ক্ষেত্রে একটি পজিটিভ ফ্যাক্টরের কাজ করবে বা মোটিভেটিং ফ্যাক্টরের কাজ করবে বলে মনে হয়। এটা শীঘ্রই পড়ার ইচ্ছে রইল। দ্বিতীয় যে বইটি দেখাবো সেটি হচ্ছে জল জঙ্গল নরখাদক সমগ্র। লেখক হচ্ছেন শিশির বিশ্বাস। এটি প্রকাশিত হয়েছে মায়া কানন থেকে এবং এটি চতুর্থ খণ্ড। এরকম 3টে খণ্ড মায়া কানন থেকে প্রকাশিত হয়েছিল। প্রকাশনা এবং অলঙ্করণ প্রকাশকেরই করা, মানে অর্ক পৈতন্ডির করা। অর্ক পৈতন্ডিরই মায়া কানন প্রকাশনাটি। এখানে পেছনে শিশির বিশ্বাসের একটি লেখক পরিচিতি দেওয়া রয়েছে। এটা কেনার পেছনে মূল আকর্ষণ তো লেখকের লেখনী বটেই, এছাড়া কয়েকটা চমৎকার অলঙ্করণও বটে। সুন্দরবন বা বাদা অঞ্চল যেটাকে বলা হয়, সেখানকার গল্প শিশির বিশ্বাস বড় ভালো বলেন, তা সে অলৌকিকই হোক, শিকার কাহিনী হোক বা সামাজিক গল্প। এর এই অঞ্চলের গল্পগুলির সংকলন হচ্ছে জল জঙ্গল নরখাদক সিরিজ মূলত। এর আগে আমি এর একটি খণ্ড কিনেছিলাম, মাঝখানে 2টি খণ্ড আমার কেনা হয়নি, কিন্তু এবার চতুর্থ খণ্ডটি নিয়েছি। এবার প্রথম খণ্ডটিও আমার ভালো করে পড়া হয়নি, কিন্তু এই গল্পগুলো বিক্ষিপ্তভাবে কিছু পূজাবার্ষিকীতে পড়ার, মানে এই ধাঁচের গল্পগুলোর কথা বলছি, সেগুলো বিক্ষিপ্তভাবে কিছু পূজাবার্ষিকীতে পড়ার সৌভাগ্য আমার হয়েছে। এবং বলতেই হবে যে এই গল্পগুলোতে লেখকের লেখনী যেন অনেকটা বেশি পোক্ত মনে হয় আমার কাছে। মানে লেখক একজন বহুমুখী প্রতিভার অধিকারী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। নানা রকম রসের লেখাই উনি লেখেন, কিন্তু এই জনরায় ওনাকে সবচেয়ে বেশি কমফোর্টেবল বলে আমার মনে হয়। এবং এই গল্পগুলো সত্যি খুব ভালো, আপনারাও কিনতে পারেন। কিশোর পাঠ্য হলেও এই বই সবারই ভালো লাগবে আশা করি। এরপরে যে বইটি দেখাবো তার নাম ত্রয়ী। এই পল্লব বসুর লেখা। পল্লব বসুর একটি সিরিজ অ্যাকচুয়ালি এটা ত্রয়ী। পল্লব বসুর 3জন
ইনভেস্টিগেটর বলতে পারেন বা কিশোর গোয়েন্দা বলতে পারেন, তাদেরকে নিয়ে লেখা একটি সিরিজ। এবং এটারই কিছু গল্প রয়েছে এখানে। কোথায় খুঁজি তারে, সব খেলার সেরা, এগুলো হচ্ছে গল্প। এটা গল্প গুচ্ছ হয়েছে যেগুলো মেডিকেল থ্রিলার, যেমন মরণ রে তুহু মম শ্যাম সমান, যখন সময় থমকে দাঁড়ায়, এক কৌপিনকে বাঁচতে, তৃতীয় নয়ন, বিপদ যখন আসে। উপন্যাসিকাও রয়েছে এখানে, যেটা নাম হচ্ছে বুদ্ধিরূপেণ সংস্থিতা। পল্লব বসুকে আমি অনেকদিন ধরে চিনি। উনি বিশল্যকরণী বইটি আমাকে এবং আমার মতো অনেক পাঠক বন্ধুদের উনি উৎসর্গ করেছিলেন, যার জন্য এখনো আমি ওনার প্রতি কৃতজ্ঞ। অত্যন্ত ভালো একজন মানুষ এবং অত্যন্ত শক্তিমান একজন লেখক। ইন্দ্রনীল সান্যাল এবং আরো কয়েকজনের সঙ্গে সমুজা দাসও রয়েছেন তার মধ্যে, কিছুটা হলেও। আহ, এনারা কিন্তু সবাই মিলে মেডিকেল থ্রিলার প্রচুর লিখছেন, এবং মেডিকেল থ্রিলার সাবজনরাটি কিন্তু মোটামুটি বলা যেতে পারে ধরাছোঁয়ার বাইরেই ছিল জনার ফিকশনে, বাংলা জনার ফিকশনে। তো এনারা মিলে এটাকে পুষ্ট করছেন, এটা একটা বড় পজিটিভ ডেভেলপমেন্ট আমি বলবো। এবং এই বইটি রা থেকে বেরিয়েছে। এর মুদ্রিত মূল্য 229 টাকা, এবং এর প্রচ্ছদ ভাবনা অলঙ্করণ ধীমান পালের করা। এটি উৎসর্গ করেছেন উনি আমার প্রাণাধিক প্রিয় 5 কন্যা, মানে মৌপর্ণা, আত্রেয়ী, শ্রুতি, আহেলি এবং সায়নীকে। ছোট বই, মোটামুটি 132 পৃষ্ঠার বই, কিন্তু এর মধ্যে বেশ কিছু ভালো মেডিকেল থ্রিলার রয়েছে। এর মধ্যে দুটি গল্প আমার পড়া, যখন সময় থমকে দাঁড়াটা পড়েছিলাম, শুক্তারাতে বেরিয়েছিল, এবং বিপদ যখন আসে, এটা পালক পত্রিকার শারদীয় সংখ্যায় বেরিয়েছিল। বাধাই, প্রচ্ছদ দুটোই খুব আকর্ষণীয়। আমার মনে হয় খুব শিগগিরই পড়ে ফেলবো এটা। যেভাবে নিষেক ঘটে, স্বনামধন্য লেখক বিপুল দাসের লেখা একটি গল্প সংকলন। এই বইটি প্রকাশ করেছেন একলব্য, এবং মুদ্রিত মূল্য 300 টাকা। প্রচ্ছদ হচ্ছে সৌমিক পালের আঁকা। বিপুল দাস বহু দিন ধরে আনন্দমেলার পাতায় লিখছে। ওনার একটি কিশোর গল্প সমগ্র রয়েছে, যেটা আনন্দ প্রকাশনা থেকে বেরিয়েছিল। আমি বেশ মোটামুটি ছোটবেলা থেকে ওনার লেখা পড়ে আসছি। এছাড়া হ্যাঁ, এখানে লেখাও রয়েছে ওনার জন্ম শিলিগুড়িতে, কারণ ওনার অনেক গল্পেরই পটভূমি হচ্ছে উত্তরবঙ্গ, ডুয়ার্স অঞ্চল, তরাই অঞ্চল, এগুলো আর কি। এখানে একটি লেখক পরিচিতি রয়েছে। ওনার লেখার আমি বড় ভক্ত, এই প্রসঙ্গে বলে রাখি। ওনার লেখা যেভাবে উনি প্রকৃতির ব্যবহার করেন, প্রাকৃতিক দৃশ্যের ব্যবহার করেন, এবং পাহাড়ে জঙ্গলে থাকা প্রান্তিক মানুষজনের দুঃখ দুর্দশা সমস্যার কথা যেভাবে উনি নিয়ে আসেন, প্রেম ভালোবাসা যেভাবে নিয়ে আসেন, সেটা সত্যিই খুব প্রশংসনীয়। মানে আমাকে খুব আকৃষ্ট করে ওনার লেখা। বহুদিন পরে ওনার একটা গল্প সংকলন দেখলাম, সেই 10টি কিশোর উপন্যাস পড়েছিলাম আজ থেকে 20-22 বছর আগে। তাই দেখে এটা কিনে ফেললাম। আমি গেছিলাম কিন্তু অন্য বই নিতে, কিন্তু নিয়ে ফেললাম এই বইটি। এটি বোধহয় লেখকের নামের জোর। বইটির প্রচ্ছদ, বাইন্ডিং সবই খুব ভালো লাগছে। পড়ে আপনাদের জানানোর চেষ্টা করব। সবাই বুক টিউবিং করি, কাজেই একজন ফেলো বুক টিউবার, যে বয়সে আমার থেকে অনেক ছোট কিন্তু অভিজ্ঞতায় হয়তো আমার থেকে অনেকটাই বড়, তার সম্পাদনায় যখন কোনো একটা ফুল ফ্লেজেড পূর্ণাঙ্গ বই বেরোয়, তখন তার প্রতিভাকে কুর্নিশ জানাতেই হয়, বিশেষ করে সে যখন একটি গুরুত্বপূর্ণ সরকারি পদে রয়েছে। কথা বলছি অতীতের অন্তরালে সংকলনটির কথা, যেটি সম্পাদনা করেছেন বই পড়ব বলে আকাশ ও মৃন্ময়ী জুটির, ভাই বোনের জুটির মৃন্ময়ী রায়। এটি প্রকাশ করেছে নৈরিত প্রকাশন, এবং এটির মুদ্রিত মূল্য বা বিনিময় বলে লেখা আছে এখানে 300 টাকা। এর প্রচ্ছদ তিয়াশা মুখার্জির করা। এটি মূলত ঐতিহাসিক গল্পের একটি সংকলন, যেটি মৃন্ময়ী সম্পাদনা করেছে। এর মধ্যে নতুন লেখকদের লেখাই রয়েছে, যেমন নোটবুকের নেপথ্যে অরিত চক্রবর্তী, স্বাধীনতার পরের কথা প্রান্ত ঘোষ দস্তিদার, বোমারু জুবায়ের ইবনে কামাল। আচ্ছা, জুবায়েরেরও লেখা রয়েছে। জুবায়ের বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় লেখক, এবং ভবিষ্যতের একজন মিডিয়া পার্সোনালিটি হতে যাচ্ছে, এটা আমার প্রেডিকশন। ওকে আমি ব্যক্তিগতভাবেও চিনি। তাপস রায়ের গৌরাঙ্গ প্রিয়া, অভিক চক্রবর্তীর বেতাই চণ্ডীর মন্দির, সোহম গাঙ্গুলির ধূসর পাণ্ডুলিপি, সুতপা ঘোষের রুকাইয়া, দেবার্পণ চক্রবর্তীর বঙ্গের রক্ষক, এরকম আর কি। সবাই মোটামুটি নতুন বা কিছুদিন ধরে লেখালেখি করছে। যেমন আচ্ছা, রুদ্ররও লেখা রয়েছে, এটা জানতাম না। দিস ইজ
মানে প্লেজেন্ট সারপ্রাইজ। রুদ্র চ্যাটার্জির লেখা শঙ্খনাদ রয়েছে। রুদ্র কিন্তু একজন বুক টিউবার, স্করপিয়ন টেল, এবং যদিও আমি ওর মতো স্করপিও, কিন্তু স্করপিও দিয়ে আমি আমার চ্যানেলের নামটা রাখিনি। এনিওয়েজ, তো রুদ্রর চ্যানেলটার নাম স্করপিয়ন টেল। বহুদিনও কোনো ভিডিও দিচ্ছে না, এটা আমার একটা অনুযোগও রয়েছে, কিন্তু ওনার চ্যানেলটা যদি আপনারা না দেখে থাকেন দেখবেন, খুবই সমৃদ্ধ একটি বইয়ের চ্যানেল। প্রভাত ভট্টাচার্য লেখা রয়েছে, জয়িতা গাঙ্গুলি, প্রলয় বসুর লেখা রয়েছে, এটা বোধহয় নন ফিকশন আমার মনে হচ্ছে, কলকাতার পত্তন, প্রশাসনিক ও নাগরিক বিবর্তন। সৌম্য মুখোপাধ্যায়, ওয়াদা, পূজা আচার্য আর দেবেশ ভট্টাচার্য, সবগুলোই ইতিহাসের গল্প, এবং আমার মনে হয় মৃন্ময় বেশ দক্ষ হাতেই এটি সম্পাদনা করেছে। পড়ে আপনাদের জানাবো। বইটি লিটল ম্যাগাজিনের স্টলে পাওয়া যাচ্ছিল, কিন্তু আমার মনে হয় যে নৈরিতে যা প্রোডাকশন আমি দেখলাম এবং ওনাদের যে প্যাশনটা দেখলাম, যে পরিশ্রমটা দেখছিলাম ওনারা করছিলেন ওখানে, আমার মনে হয় যে অচিরেই এদের একটা বইমেলায় ফুল ফ্লেজের স্টল হবে। এই বইটি অবশ্যই পড়বো, এবং আমার মনে হয় যে এই ধরনের বই সবারই সংগ্রহ করা উচিত। তাহলে এই নতুন লেখক, এই নবীন সম্পাদক এবং সব মিলে এদের এই প্রচেষ্টাটা সফল হবে, তখনই সফল হবে। ফলে গিয়ে এই বইটি দেখলাম এবং বইটি দেখে সংগ্রহ করলাম। অয়ন মাখালের লেখা পাতাল লোক। এখানে একটি নতুন সত্যান্বেষী বা সত্যানুসন্ধানী চরিত্রের আগমন ঘটছে, তার নাম প্রিয়দর্শিনী গাঙ্গুলি। অয়ন মাখালের একটি লেখা আমি গত বছর বইমেলা থেকে কিনে সংগ্রহ করে পড়েছিলাম, তার আগে ওনার লেখার সঙ্গে আমার পরিচয় ছিল না। বেশ ভালো লেখেন উনি। একটা বই পড়ে যখন অভিজ্ঞতা ভালো হয়, ন্যাচারালি পরের বইটা কিনতে ইচ্ছে করে, সেই ইচ্ছে থেকেই এটা কেনা মূলত। এর প্রচ্ছদ হচ্ছে শুভমজিৎ দাস এবং এর অলঙ্করণ রনি বসুর করা। এর মূল্য 275 টাকা। উৎসর্গটা খুব ইন্টারেস্টিং, মা বাবা ও সেই সব পাঠকদের যারা এখনো ফ্যান্টাসিতে বিশ্বাস করে। নবীন লেখক, 2002 সালে জন্ম। আর এনার কিন্তু বেশ কিছু অডিও স্টোরি রয়েছে, মানে যারা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন ইউটিউবে, তারা নিশ্চয়ই ওনার বেশ কিছু অডিও স্টোরি শুনেছেন। আমি একটা দুটো অডিও স্টোরি শুনেছি, সত্যি উনি বেশ ভালো লেখেন। প্লটটা পেছনে অনেকটা বড় করে দেয়া আছে, ছোট করে বলে দিই এটা একটা হিস্ট্রিক্যাল থ্রিলার, তাছাড়া এখানে একটা ফ্যান্টাসি এলিমেন্টও রয়েছে। তো মনে হয় খুব একটা ইন্টারেস্টিং বই হবে। উনি নর্মালি কিন্তু ওই মিক্স জনরারই লেখা লেখেন আর কি, মানে একটা কোনো জনরায় সেই লেখাকে বাঁধা যায় না। ভালোই হবে বলে মনে হয়। পৃষ্ঠা সংখ্যা মাত্র 110, কাজেই যখন পড়বো তখন তাড়াতাড়ি পড়ে ফেলবো। এবার প্রশ্ন হলো কবে পড়তে পারবো, যদিও সামনের বুক শেলফে এটা রাখা আছে, তাই বলতে পারি খুব শিগগিরই পড়ে ফেলবো। এবার আসি এমন একটা বইয়ে, যে বইয়ের প্রশংসা আমি অনেক জায়গা থেকে শুনেছি, মানে ভূয়সী প্রশংসা আর কি। এটা নাকি কল্পবিজ্ঞান উপন্যাসে একটা নতুন দিগন্ত খুলে দেবে, বা বাংলায় যে কল্পবিজ্ঞান ধারাটা খুব পুষ্ট এখন নয়, সেটাকে একটা নতুন প্রাণ সঞ্চার করবে, এরকম একটা কথা আমি শুনেছি এই বইয়ের ব্যাপারে। বইটি হচ্ছে অনিন্দ সেনগুপ্তর লেখা, 1982। এর বিএম বুক রিভিউজ, আমার একটা ফেলো বুক টিউবার ভাই আছে, আর চ্যানেল বিএম বুক রিভিউজে এই বইয়ের খুব প্রশংসা আমি শুনি। তারপরে অনেক লিখিত রিভিউ পড়েছি যেগুলোতে এই বইয়ের ভূয়সী প্রশংসা করা হয়েছে। বইটি কল্পবিশ্ব প্রকাশ করেছে এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 450 টাকা। প্রচ্ছদ এবং অলঙ্করণ রয়েছে উজ্জ্বল ঘোষের, এবং নূপুর এবং জেঠুর স্মৃতিতে এটা উৎসর্গীকৃত করা হয়েছে। টাইম ট্রাভেলের উপন্যাস এবং তার সঙ্গে একটি রহস্য উপন্যাস এই বইটিকে বলা যেতে পারে। একটি ইন্ডাস্ট্রিয়াল টাউন থেকে 4 জন বালক বালিকাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। 6 জুলাই 1982-তে এই ঘটনার বা এই কাহিনী সূত্রপাত। তারপরে কোভিডের একটি ভূমিকা রয়েছে, 90-এর দশকের কিছু কথা এর মধ্যে রয়েছে। সব মিলে একটি জমজমাট টাইম ট্রাভেল নিয়ে উপন্যাস। এত বড় উপন্যাস টাইম ট্রাভেল নিয়ে, মানে মোটামুটি 367 পাতার একটি উপন্যাস, আমার মনে হয় না এর আগে বাংলায় লেখা হয়েছে বলে। মানে এত দীর্ঘ উপন্যাস তো লেখাই হয়নি টাইম ট্রাভেল নিয়ে। কাজে এটা পড়তে আমি ভীষণই মানে আগ্রহী, এবং ওনার লেখক পরিচিতিটা ভীষণই ইন্টারেস্টিং। উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যেটা চলচ্চিত্রবিদ্যা বিভাগ, সেখানে উনি পড়াচ্ছেন 2004 সাল থেকে, এবং সিনেমা সাহিত্য নিয়ে নিয়মিত লেখালেখি করেন। আর ওনার পিএইচডির যেটা থিসিস ছিল, সেটার বিষয় ছিল বাংলা এবং ইংরেজি ভাষার চিত্র সমালোচনা ও ফিল্ম চর্চায়
সত্যজিৎ রায়ের শিল্পী সত্তা নির্মাণ। এর আগে উনি অপার্থিব বলে একটি উপন্যাস লিখেছেন, আর অন্ধ যুগের সৃজন সঙ্গী বলে একটি গল্প সংকলনও লিখেছেন। এখন তিনি মূলত কল্পবিজ্ঞান কাহিনী লিখছেন। এই বইটি পড়বো নিশ্চয়ই, কিন্তু তখনই পড়বো যখন আমি এই বইটিতে পুরোপুরি মনোযোগ দিতে পারবো, মানে একাগ্র চিত্তে পড়তে পারবো, তখনই এই বইটি আমি পড়বো বলে ডিসাইড করেছি। তবে পড়বো তো অবশ্যই। আসছি একটা দুটো বইয়ে যেগুলো আমি অনলাইন আনি, যে বললাম একটু ফ্রোজেন শোল্ডারে ভয়ে কিছু বই বইমেলায় ছেড়ে আসতে হয়েছিল, পরে অনলাইন আনিয়েছি, যে জন্যই এটা একটা পোস্ট বুক ফেয়ার হল বলা যেতে পারে। সেই একটি বই হলো মৃগয়া ঋষ্য সিংহ রহস্য, লেখিকার নাম হচ্ছে দেবশ্রী চক্রবর্তী। এরকম কাভারটা বেশ আকর্ষণীয় একটি কাভার, এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 425 টাকা। প্রকাশক হচ্ছে কচি পাতা। এর প্রচ্ছদ হচ্ছে সন্তু কর্মকারের আঁকা, এবং এর সঙ্গে আমি বই পিয়ন, যেখান থেকে আমি বইটি আনিয়েছিলাম, একটি সুন্দর বুকমার্ক পেয়েছি যেখানে ঋত্বিক ঘটকের সেই বিখ্যাত কোটটা রয়েছে। এটি মোটামুটি একটি মাইথো ফিকশন বলা যেতে পারে, এবং এর মধ্যে আমার যা মনে হয় কিছুটা তন্ত্রেরও প্রভাব রয়েছে, মানে তন্ত্র মন্ত্র নিয়েও কিছু ব্যাপার স্যাপার রয়েছে এই প্রচ্ছদটা দেখে মনে হচ্ছে, কিন্তু মূলত এটি একটি মাইথো ফিকশন বলেই মনে হচ্ছে। দেবশ্রী চক্রবর্তীর আমি একটি দারুণ বই পড়েছিলাম, যেটি আমি আমার এক আত্মীয়কে উপহারও দিয়েছিলাম। বইটির নাম ছিল লাল চিনার পাতা। এছাড়া ওনার যেথায় চরণ পড়ে তোমারও একটি খুব অন্য রকমের উপন্যাস ছিল। চৈতন্যের উপরে এই ধরনের উপন্যাস আমি এর আগে পড়িনি। মহারাজা দাহির সেনকে নিয়ে একটি উপন্যাস ছিল। দাহির সেন কে ছিলেন তার ব্যাপারেই আমি জানতাম না। ওই বইটি পড়ে আমি মানে বিশদে জানতে পারলাম যে দাহির সেন কে ছিলেন। তো খুব আনইউজুয়াল বিষয় নিয়ে উনি লেখালেখি করেন, ওনার পড়াশোনাও যথেষ্ট আছে। এখানে একটি লেখক পরিচিতি রয়েছে, দাঁড়ান আপনাদের দেখাই। এই লেখক পরিচিতি রয়েছে, যখন যারা বইটা কিনবেন এই লেখক পরিচিতি পড়লেই বুঝতে পারবে যে ওনার কত মানে রিলেটেড বিষয়, কিন্তু কত রকম বিষয় নিয়ে পড়াশুনো রয়েছে। এই বইটি আমার মনে হচ্ছে এই বইটি এই বইমেলার একটি ডার্ক হর্স। এই সুযোগে আরো দুটো বই দেখাই যেটা এই বইমেলায় বেশ সাড়া ফেলেছে, সেটা হচ্ছে নিঠুরো হে। নিঠুরো হে প্রথম বেরিয়েছিল অন্তরীপ শারদিয়ায়, অভিক মোহন দত্তর লেখা। আমি তখনও এর প্রশংসা করেছিলাম আমার একটা ভিডিওতে, এবং অভিক মোহন দত্তের সঙ্গে যোগাযোগ করে ওনাকে আমি আমার ভালো লাগাটা জানাই। তখন উনি বলেছিলেন যে এটা বেশ বড় করে আসতে চলেছে, আপনি নিশ্চয়ই পড়বেন। ওনার আর অন্যান্য বইও আমি পড়েছি। উনি বেশ অন্য রকমের ঘরানার লেখক, অন্যরকম অন্য ধাঁচের লেখক, মানে ওনার লেখনীটা না ভীষণ স্বতন্ত্র অনেকের থেকে, এবং ওনার ঐতিহাসিক লেখাগুলো বিশেষ করে বা কোনো সত্যিকার চরিত্রকে নিয়ে যখন উনি লেখেন তখন ওনার লেখনী একটা আলাদাই লেভেলে চলে যায়, একটা অন্য স্তরে পৌঁছে যায়। আমি ওনার লেখনী খুব ভক্ত, এবং সেই ভালো লাগাটা থেকেই এই পূর্ণাঙ্গ বইটা কেনা। অন্তরীপ থেকে এগুলো বেরিয়েছে, প্রচ্ছদ শঙ্খ বন্দ্যোপাধ্যায়ের করা। প্রথম খণ্ডের দাম হচ্ছে 395 টাকা, এবং দ্বিতীয় খণ্ডের দামও 395 টাকা। বইটির প্রোডাকশন ভীষণ সুন্দর, এরকম কিছু সিম্বলিজম দিয়ে বইটিকে সাজানো হয়েছে, এবং বইটির প্রচ্ছদ ভীষণ সুন্দর, ভীষণ সিনিক প্রচ্ছদ আর কি। আমার খুব ভালো লেগেছে। এই গল্পটি বেসিক্যালি হচ্ছে জগাই মাধাইকে নিয়ে। আমরা জগাই মাধাইকে অনেক সময় মানে খুব নেগেটিভ কনোটেশনে জগাই মাধাই কথাটা ব্যবহার করে থাকি। সেই মৌচাকের গান আছে না, যদি জগাই মাধাই, মানে সেই দুজন মাতাল তাদেরকে জগাই মাধাই বলা হয়, মানে দুজন বখাটে বন্ধু তারা খুব একসঙ্গে ঘুরে বেড়ায়, তাদেরকে বলে তোরা তো জগাই মাধাই, এভাবে বলা। কিন্তু জগাই মাধাই কারা ছিলেন, জগাই মাধাই কে এতটা কলুষিত কেন করা হয়, এবং তারা কি এতটা মানে ঠাট্টা, এতটা বিদ্রূপ এই ঐতিহাসিক চরিত্রগুলি কি ডিজার্ভ করে আদৌ, সেটি নিয়েই এই উপন্যাস শুরু হয়ে সুদীর দুটো খণ্ডে রয়েছে। আর সত্যি উপাখ্যান বলাই ঠিক হবে, উপন্যাসের থেকে এটাকে উপাখ্যান বলাই ঠিক হবে। ভীষণই এক্সাইটেড আমি এই বই দুটো নিয়ে। তখন কেনা হয়নি, উইশ লিস্টে ছিল, এখন আনিয়ে নিয়েছি, পড়ে আপনাদের জানাবো। পরে যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটি এগেন আমার উইশ লিস্টে ছিল, কিন্তু আমি তখন আনাতে পারিনি। আমার খুবই প্রিয় একজন লেখক শাশ্বত ধরের লেখা
পরিত্রাণায় সাধুনাং, এটা একটা মাইথো অ্যাডভেঞ্চার ধাঁচের উপন্যাস এবং এটা তৃতীয় পর্ব। এর আগে দুটি বই অলরেডি বেরিয়েছে শাশ্বতধরের। এখানে শাশ্বতধর একটি স্বাক্ষর রয়েছে। বুকলুকের বুকলুক এটি প্রকাশ করেছে এবং এর মুদ্রিত মূল্য 249 টাকা এবং এর প্রচ্ছদ এবং অলঙ্করণ হচ্ছে অভিব্রত সরকারের। যদি খুব ভুল না করে থাকি, আগের দুটি বইয়েরও উনিই প্রচ্ছদ করেছিলেন বলে আমার ধারণা। পেছনে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সুন্দর কোটেশন দেওয়া আছে, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। সেই মানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত কয়েকটি লাইন এখানে দেওয়া রয়েছে। খুব সুন্দর করে বইটির মার্কেটিং করা হয়েছে এবং করাই উচিত, কারণ এর আগের দুটো বই আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল। খুব ঝরঝরে গদ্যে লেখা, খুব সিম্পল ভাবে লেখা, কিন্তু খুব গভীর বিষয়বস্তু নিয়ে লেখা, এবং এটাই শাশ্বতধরের লেখার হাইলাইট আমার মনে হয়। ওনার ইতিহাস আশ্রিত উপন্যাসগুলি পড়তে তাই এতটাই ভালো লাগে, একটা আলাদা ভালো লাগা কাজ করে অন্তত আমার মধ্যে, সেজন্য এই বইটি। এরপর যে বইটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে রুদ্রপুরের মহাকাল। লেখকের নাম সুবর্ণ বসু এবং এটি প্রকাশ করেছে শিশু সাহিত্য সংসদ। সুবর্ণ বসু মূলত বড়দের উপন্যাস লিখে থাকেন, গোয়েন্দা উপন্যাস লেখেন, প্রেমের উপন্যাস খুব ভালো লেখেন। এটি ওনার লেখা প্রথম ছোটদের বই বলে আমার মনে হয়। প্রচ্ছদ দেখেছেন চন্দন বসু এবং এটির দাম হচ্ছে মাত্র 150 টাকা। বইটির ব্যাপারে আমি বইমেলা চলাকালীনই কোথাও একটা পড়ি এবং আমার আগ্রহ জন্মায় যে সুবর্ণ বসু ছোটদের বা কিশোরদের রহস্য উপন্যাস কেমন লিখবেন, তার থেকে মূলত বইটি কেনা। আমার মনে হয় বইটি বেশ সুন্দরভাবে লেখা এবং প্রোডাকশন ইলাস্ট্রেশন ভীষণ ভালো এই বইটির। শিশু সাহিত্য সংসদের প্রোডাকশন সবসময় ভালো হয়, পড়ে আপনাদের জানাবো। এবার আসি একটি উপহার পাওয়া বই নিয়ে, ত্রিশঙ্কু রহস্য এবং সোমদা। এটি অন্য আঙ্গিকে অন্যভাবে এখন প্ল্যাটফর্ম থেকে বেরোয়, এটি পুরনো সংস্করণ, দীপ মাহান্তির লেখা। প্ল্যাটফর্ম এটি প্রকাশ করেছে, এর মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা এবং এটি আমাকে ফেলো ইউটিউবার বন্ধু রক্তিমদা উপহার দিয়েছেন আমাকে। উনি আমাকে বললেন যে আপনি পড়ে দেখুন, আপনি গোয়েন্দা গল্প পড়তে ভালোবাসেন, আপনার নিশ্চয়ই ভালো লাগবে। এর আগে সোমদার ব্যাপারে আমি বলেছিলাম, একটা ভয়েস মেসেজে বলেছিলাম, কারণ ভিডিওতে বলতে পারিনি, মানে এডিট করে দিতে হয়েছিল ভিডিওটা পুয়োর অডিওর জন্য। পরে আমি ভয়েস মেসেজে আমার উচ্ছ্বসিত প্রশংসা করেছিলাম। এবার যে প্ল্যাটফর্মে উপন্যাসটা বেরিয়েছে সেটা নিয়ে বলেছিলাম। সেই আগ্রহ থেকে পড়ে আমার সত্যি খুব ভালো লাগলো। মানে সোমদা যে চরিত্রটি খুব ইউনিক, প্রথম কথা ইউনিক, একটু অন্য রকমের গোয়েন্দা, একটু রক্ত মাংসের গোয়েন্দা, বা খুব সুপারম্যান টাইপের গোয়েন্দা নন, এটা আমার খুব ভালো লেগেছে। এবং দ্বিতীয় যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই পুরুলিয়া বাঁকুড়া এই অঞ্চলগুলির বর্ণনা। যেহেতু আমিও উত্তরবঙ্গে বড় হয়েছি, আমার শেকড় উত্তরবঙ্গেই বলতে পারেন, আসামে বলতে পারেন, সেখানকার মফস্বল শহরগুলো বা সেখানকার হাইওয়ের ধারে যে জায়গাগুলো রয়েছে, বা কিছু কোয়ারিজ রয়েছে, স্টোন কোয়ারিজ রয়েছে, সেগুলোর সঙ্গে প্রচুর মিল খুঁজে পেয়েছি এবং রিলেট করতে পেরেছি। চরিত্রগুলো ভীষণ ভীষণ রিলেটেবল, এটা আমার খুব ভালো লেগেছে এই বই। যেহেতু বইটি বইমেলার মধ্যেই হাতে পেয়েছিলাম, তাই সংগ্রহের মধ্যে দেখালাম। আর এটা তো আমার আমার মনে হয় এটা আমার বলা উচিত যে একজন ফেলো বুক টিউবার আমাকে এত ভালো একটা উপহার দিয়েছেন, এটা নিয়ে বলবো না তা কি হয়। তো থ্যাংক ইউ রক্তিম দা ফর সাচ আ নাইস বুক। এর একটা পূর্ণাঙ্গ রিভিউ দেওয়ার আমার খুব ইচ্ছে রয়েছে। এরপর যে বইটির কথা বলবো এটিও আমি বইমেলা পরেই আনিয়েছি, যদিও এটা আমার উইশ লিস্টে ছিল। লাইবার ফিয়ারির থেকে প্রকাশিত রহস্যের নেশায় রুবাইদা, পার্থদের লেখা এটা, এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 249 টাকা। এর প্রচ্ছদ আঁকা, এর প্রচ্ছদ নচিকেতা মাহাতো এঁকেছেন এবং খুব সুন্দর প্রচ্ছদ। দেখুন, নচিকেতা মাহাতো আঁকা এমনিও আমার খুব ভালো লাগে। রহস্য নেশার উপরে একটি কিশোর রহস্য উপন্যাস, দুটো উপন্যাসের সংকলন বলা যেতে পারে। এই দুটি সাসপেন্স বার্ষিকীতে বেরিয়েছিল। প্রথম যে উপন্যাসটি বেরিয়েছিল সেটি আমি সাসপেন্স বার্ষিকীতে পড়েছিলাম এবং একটি লিখিত রিভিউ দিয়েছিলাম আমার ওয়ালে গত বছর, এবং সেটি পড়ে অনেকে এর ব্যাপারে জানতে পারেন। আসলে সাসপেন্স বার্ষিকী অনেকে পড়েন ঠিকই, হয়তো অনেকে ভেবেছেন একটা জাস্ট আনাদার কিশোর উপন্যাস বলে হয়তো কেউ কেউ পড়েননি, কিন্তু পরে যারাই পড়েছেন আমার কাছে প্রশংসা করেছেন, হ্যাঁ তুমি যেটা বলেছিলে ঠিকই, খুব অন্য রকমের গল্পগুলো।
অনেকদিন পর একটা রিফ্রেশিং চরিত্র আসলো, কিশোরদের জন্য লেখা গোয়েন্দা। সেই গোয়েন্দা জগতে আরেকটি নতুন নবতম সংযোজন, একটা ওয়েলকাম এডিশন। এবং তার সঙ্গী হচ্ছে অন্তরীপ বা সংক্ষেপে রিপ। রুবাইদা কিন্তু গোয়েন্দা ঠিক নয়, রুবেন্দা বেসিক্যালি একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হতে চায় এবং তার সঙ্গী হলো রিপ। তারা ঘটনাচক্রে একটি গ্রামে যায় এবং একটি ভ্যাম্পায়ার সম্পর্কিত রহস্যের কিভাবে সমাধান করে সেটি নিয়ে প্রথম উপন্যাস গ্রহরাজপুরে গোলযোগ। এবং পরেরটি হচ্ছে রিল রহস্য। রিল রহস্যটি আমার পড়া হয়নি, সাসপেন্সবাসী যদিও আমার কাছে রয়েছে, পড়া হয়নি এখনো। এখানে রয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে রিল রহস্য। যেমনটা বলেছিলাম যে দুটো উপন্যাস রয়েছে, তার রিল রহস্যটা আমার পড়া নেই। যদিও এতে লেখক বলেছেন যে হার্ডকোর জার্নালিজমের ব্যাপার স্যাপার এতে নেই, মূলত একটি কিশোর সুলভ উত্তেজনা রয়েছে। আর আমি আগেও অন্যান্য রিভিউতেও বলেছি, অন্যান্য ভিডিওতেও বলেছি যে এই কিশোর গোয়েন্দা গল্প উপন্যাসের প্রতি আমার একটা সহজাত আকর্ষণ রয়েছে। এগুলো পড়েই আমি বড় হয়েছি বলতে পারেন। সেজন্য ভালো লেখা হলে আমি এখনো সংগ্রহ করেই পড়ি। সেই অনুভূতি থেকে এটি সংগ্রহ করা, তথা পাঠ্যদের লেখনী আমার অসম্ভব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ভীষণ ভার্সেটাইল একজন লেখক। অবশ্যই এটা। এবার আসছি ফ্রিডম গ্রুপের একটি বই নিয়ে। ফ্রিডম গ্রুপের আমি বেশ কিছু বই এবছর বইমেলায় কিনেছি এবং ওনার যে কর্ণধার শাবনাম দত্তা, ওনার একটা ছোট বাইট আমার ভ্লগে নিয়েছিলাম আমি। পুরো প্রকাশনাকে আমার খুব হার্ড ওয়ার্কিং, খুব ভাইব্রেন্ট একটা প্রকাশনা মনে হয়েছে, যারা নতুন কিছু করতে চায় বাংলা প্রকাশনার জগতে এবং ভালো ভালো বই ছাপাতে চায় এবং যথেষ্ট আধুনিক মনস্ক বলে ওদের আমার মনে হয়েছে। তো এই ফ্রিডমেরই বই হচ্ছে মৃত্যু প্রহর, এর লেখক হচ্ছেন কল্যাণ গুপ্ত। এর আগে সঘন গহন রাত্রি বলেও ফ্রিডম থেকে ওনার একটি বই বেরিয়েছিল, যেটি আমি গত বছর পড়েছিলাম। সময়ের অভাবে বা একটা সময় তো আমি একদমই ভিডিও করছিলাম, তাই হয়তো রিভিউ দিতে পারিনি, কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছিল। সেই সিরিজেরই দ্বিতীয় বই এটি। এর প্রচ্ছদ সুমন সরকারের আঁকা। এর মূল্য হচ্ছে ৩৪৯ টাকা এবং স্ত্রী এবং কন্যাকে উনি এটি উৎসর্গ করেছেন। এখানে দেখুন প্রথম বইটিরও প্রচ্ছদ এখানে দেয়া রয়েছে। ৩টি উপন্যাস বা বড় গল্প রয়েছে এতে: মোহ, মন পিশাচ এবং বিষের কবিতা। এবং এক্সপেক্টেডলি তৃতীয় উপন্যাসটি বোধহয় সবচেয়ে বড়, যতদূর আমার মনে হয়। হ্যাঁ, ২০৮ পাতা অবধি তৃতীয়, ১২৪ থেকে ২০৮ পাতা অবধি তৃতীয় উপন্যাসটি রয়েছে। এবং লেখকের একটি লেখক পরিচিতি রয়েছে এখানে। এবং উনি চিকিৎসা শাস্ত্রের মানুষ, মানে মেডিকেল ফিল্ড রিলেটেড মানুষ। খুব সুন্দর প্রোডাকশন ডিজাইন, হাতেরই খুব ভালো একটা ফিলিং হচ্ছে। কাভারটা খুব গ্লসি কাভার। কল্যাণ গ্রুপের আগের বইটা পড়ে তো আমি মুগ্ধ হয়েছিলাম, এবার সেই মুগ্ধতার রেশ থাকে কিনা এই বইটি পড়ে আপনাদের অবশ্য জানাবো। অন্তরীপ প্রকাশনা থেকে প্রকাশিত এই বইটির কথা বলবো। বইটির নাম আতঙ্ক কাল। এই বইটি খুব অন্য রকমের একটি বই। কেন আমি বলছি, এই ধরনের ফ্লেভার থাকা সবকটি উপন্যাস, সেজন্য এই বইটি একটু অন্য রকম। এবং এখানে মূলত ৬টি গল্প বা বড় গল্প রয়েছে। বাঘবন্দি, অর্ক পৈতন্ডী, নীল কুয়াশার ঘর রূপম চট্টোপাধ্যায়, নিয়তি, এটি ভাষান্তর করেছেন পার্থ দে। অরিজিনালটা লেখা হচ্ছে এলিজাবেথ গ্যাস্কেলের। কারাবঙ্গা ত্রিদিবেন্দ্র নারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা। অনন্তের চিহ্ন তন্ময় সরকারের লেখা। এবং সপ্তর্ষি চ্যাটার্জির লেখা ক্ষমা করো প্রভু। গথিক হরর সাবজনরাটা আমাকে খুবই হন্ট করে, কারণ আমি ৫০ বা ৬০-এর দশকের যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা হ্যামার স্টুডিওজের যে হরর সিনেমাগুলো, সেগুলো খুব ভক্ত, খুব বড় ভক্ত। এবং সেগুলো প্রত্যেকটাই গথিক হরর টাইপেরই আর কি সিনেমা। এবং এছাড়া গথিক হরর গল্প তো পড়েইছি, আমরা সবাই পড়েছি। এমআর জেমসের গল্প বলতে পারেন, বা ব্রাম স্টোকারের ড্র্যাকুলাও কাইন্ড অফ গথিক হরর। সো গথিক হররের সেই পুরনো বাড়ি বা এই গা শিরশিরে আতঙ্কের ব্যাপারটা মানে আমাকে খুব হন্ট করে বলতে পারেন। ভয় পাওয়ার থেকে আমাকে খুব হন্ট করে, খুব আকৃষ্ট করে। যে অকাল্ট গল্প বা আহ, নানা রকম ভূতের গল্পের ভিড়ে এই ভূতের গল্পগুলো কোথাও যেন হারিয়ে যাচ্ছিল, এটা একটা তাদেরকে ফিরিয়ে আনার প্রয়াস। সেজন্য আমার খুব ভালো লেগেছে এই প্রয়াসটা। এটি অন্তরীপ থেকে বেরিয়েছে, এর মুদ্রিত মূল্য ৩৫০ টাকা এবং দুর্দান্ত খুব সুন্দর প্রচ্ছদটি বানিয়েছেন রৌম্যজিৎ হাজরা। আমার দারুণ লেগেছে প্রচ্ছদটা, এক কথায় দারুণ। খুব সাটল কিন্তু খুব সুন্দর প্রচ্ছদ। এখানে ভেতরে বেশ কিছু খুব সুন্দর অলংকরণ রয়েছে।
অলঙ্করণগুলো চমৎকার অলঙ্করণ হয়েছে, খুব ভালো প্রোডাকশন। এবং যেটা বললাম, একটা অত্যন্ত ভালো প্রচেষ্টা হরর গল্পের পাঠকের জন্য। যেটা বললাম যে ফ্রিডমের বেশ কিছু বই আমি কিনেছি। একটা বই তো আপনাদের দেখালাম, এছাড়া তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের ওপাশের অন্ধকার বইটিও আমি সংগ্রহ করেছি। এই বইতে দুটি উপন্যাস রয়েছে। তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান্টাসি লেখার আমি খুবই ভক্ত, যেটা জয়ঢাক থেকে বেরিয়েছিল, সেই সিরিজটা আমার ভীষণ ভালো লাগে। এই ওপাশে অন্ধকার ফ্রিডম থেকে বেরিয়েছে, এর মূল্য ৩৩০ টাকা। প্রচ্ছদ ফ্রিডম ডিজাইন টিমই এটার ডিজাইনটা করেছে, তাদের একটা ডিজাইন টিমও রয়েছে। দারুণ ব্যাপার। তো দুটো উপন্যাস কি কি আপনাদের আমি বলি, একটা নাম সেতুর নিচে আর একটা নাম অন্ধকারের ওপাশে। তন্দ্রা বন্দ্যোপাধ্যায় একটি ভয়ের বড় গল্প, এবং আমি বলেছিলাম, আমি শেয়ার করেছিলাম যে ওটা আমাকে কতটা ভয় পাইয়ে দিয়েছিল। ওনার ভয়টা কিন্তু খুব অন ইওর ফেস ভয় না, আস্তে আস্তে ভয়টা বিল্ড আপ করে। অনেকটা গথিক হরর স্ট্রাকচারেই লেখা, কিন্তু কোথাও যেন অন্য, মানে একটা ফ্যান্টাসিরও টাচ কোথাও না কোথাও রয়েছে, এবং একটা লীলা মজুমদারের ভূতের গল্পের একটা ছোঁয়াও রয়েছে। তো সব মিলিয়ে ওনার গল্প লেখার স্টাইল আমায় মুগ্ধ করে, প্রতিবারই মুগ্ধ করে। এই উপন্যাসগুলো আমাকে মুগ্ধ করবে, এটাই আশা রাখি। ফ্রিডমেরই আরেকটি বই আমাকে, ওখানে শবনম ম্যাম ছিলেন, শবনমদি ছিলেন এবং আরেকজন ভদ্রলোক ছিলেন, তারা আমাকে উৎসাহিত করলেন এই বইটা কেনার জন্য। সতীর্থদের লেখা আমার এমনিতেও ভালো লাগে, আগেও বলেছি। অমৃতকালের পথে হচ্ছে বইটির নাম। এই বইটি মূলত যা বুঝলাম একটি অ্যাডভেঞ্চার উপন্যাস আপাত দৃষ্টিতে। তার বাইরে একটি ফিলোসফিক্যাল বইও, কারণ এখানে বৌদ্ধ সনাতনী দর্শন, আধ্যাত্মিক জ্ঞান উপলব্ধি নিয়েও অনেক কথা লেখা রয়েছে। খুবই ইন্টারেস্টিং একটা কম্বিনেশন। এর প্রচ্ছদ সুমন সরকারের রাখা, এর মূল্য হচ্ছে ৩৪৯ টাকা। এটি মুক্তমনা ও বিজ্ঞান মনস্ক পাঠকদেরকে উৎসর্গ করা হয়েছে। এরও বাইন্ডিং প্রিন্টিং ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার। ফন্ট সাইজটাও আমার বেশ ঠিকঠাক মনে হয়েছে, ভালো মনে হয়েছে। সতীর্থদের একটি পরিচয় এখানে দেওয়া রয়েছে, লেখক পরিচিতি। জমজমার একটি বই হবে আশা করছি, অন্যরকম একটি বই হবে, পড়ে আপনাদের নিশ্চয়ই জানাবো। পত্রভারতী থেকে প্রকাশিত ভাস্বর চট্টোপাধ্যায়ের লেখা কাঁচের স্বর্গ, এই বইটি আমি পরে সংগ্রহ করেছি। যেদিন আমি ভাস্বরদার সঙ্গে দেখা করেছিলাম, বা দেখা হয়েছিল আমার সঙ্গে রাদার, সেদিন আমি এই বইটি সংগ্রহ করিনি আসলে। কিন্তু বইটি সংগ্রহ করার ইচ্ছা বরাবরই ছিল, কারণ আগেও বলেছি যে উনি কাশ্মীর সম্পর্কিত বই চমৎকার লেখেন। এটিও কাশ্মীর সম্পর্কিতই একটি বই, ওনার কাশ্মীরে যাওয়ার অভিজ্ঞতা থেকেই লেখা এই বইটি, কিন্তু এই বইটি একটি থ্রিলার মূলত। ব্লগটা পড়ে আপনাদের শোনাচ্ছি। এন্টারটেনমেন্ট জার্নালিস্ট প্রিয়াংশু মল্লিকের একঘেয়ে জীবনে হঠাৎ সুযোগ আসে হাবিব খানের খবর করার। হাবিব খান ও কাশ্মীর উপত্যকায় আতঙ্কবাদীদের কবর দেওয়ার কাজ করেন। কথায় কথায় জানা যায় তিনি বেশ কয়েক বছর আগে কুখ্যাত টেররিস্ট বুরহান মির্জার কবর দিয়েছিলেন, তবে ভারতে নয়, পাক অধিকৃত কাশ্মীরে। খটকা লাগে প্রিয়াংশুর। এই তথ্য চাপা আছে কেন? সত্য সন্ধানের নেশায় মেতে ওঠে সে। হাতে আসে বুরহানের দাদা খালিদের একটা ফোন রেকর্ডিং। চমকে যায় প্রিয়াংশু। যে করে হোক এ সত্যি সবার সামনে তুলে ধরতে হবেই, কিন্তু আদতে সে কি পারবে? এর মুদ্রিত মূল্য হচ্ছে ৩২৫ টাকা, এবং এর প্রচ্ছদ এঁকেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। পেছনে খুব সুন্দর ব্লার্বটা, একদম কাশ্মীরের উপত্যকায় আপনাকে নিয়ে যাবে এই ব্যাক সাইডটা। একটা চমৎকার কথা লেখা আছে, এই উপত্যকাকে বলা হয় ভূস্বর্গ। স্বর্গ? হ্যাঁ, তবে কাঁচের। নিউটন বইমেলা থেকে সংগ্রহ করেছেন কাল দক্ষিণা নামক বইটি। লেখক হচ্ছেন প্রতিবর্ত। এই বইটি আমি অনেকদিন আগে একটা অন্য প্রকাশনা থেকে ছাপা দেখেছিলাম, এবং সেই সময় বইটি সংগ্রহ করি, কিন্তু তারপরে বইটি আমি হারিয়ে ফেলি বলতে, আমি বইটি গুয়াহাটি নিয়ে গেছিলাম পড়তে। আপনারা জানেন, মানে গুয়াহাটিতেও আমার একটি বাড়ি আছে, আমি অনেক সময় সেখান থেকেও ভিডিও করি। তো সেখানে নিয়ে গেছিলাম, এবং মানে সেখানে ফেরত আনার সময় কোথাও বইটি হারিয়ে যায়। তারপর থেকে আমি বইটি খোঁজ করছিলাম, বইটি বোধহয় আউট অফ প্রিন্ট ছিল। তারপর এটি প্রজ্ঞা থেকে বেরিয়েছে। প্রজ্ঞার প্রচ্ছদ, প্রজ্ঞা সংস্করণের প্রচ্ছদ হচ্ছে অভিক দাসের, এবং এর মূল্য হচ্ছে 450 টাকা। এটি রামায়ণের বিনির্মাণ, তাহলে তো পড়তেই হবে। রামায়ণকে খুব অন্য রকম ভাবে, অন্য একটি আঙ্গিকে রচনা করেছেন লেখক এখানে, এবং সুদীর্ঘ এই
উপন্যাস। এর অনেকগুলো পর্ব রয়েছে, প্রায় ৩১১ পাতার এই বই। আমি রামায়ণে অন্য ইন্টারপ্রিটেশন পড়েছি যেগুলো বহু আগে লেখা। অদ্ভুত রামায়ণ বলে একটি রামায়ণের আমি ইন্টারপ্রিটেশন পড়েছি। আমার খুব ভালো লাগে এই ধরনের বিনির্মাণ, আমি আগেও বললাম যেটা। কাজেই এটা পড়বো, এবং এর প্রচ্ছদটা কি ইন্টারেস্টিং দেখুন, এর মানে দুর্দান্ত একটি প্রচ্ছদ। এই বইটি যেটা বললাম, যখন পুরনো সংস্করণ ছিল তার থেকে আমি ৮-১০ পাতা পড়েছিলাম। বোধহয় এটা পরিমার্জিত পরিবর্ধিত সংস্করণ আমার যতদূর মনে হচ্ছে। প্রতিবছর একটি লেখক পরিচিতিও দেয়া আছে, এবং উনি একজন কমপ্লিটলি একাডেমিক মানুষ, বেশ কিছু বিষয় নিয়ে গবেষণা করেছেন। এই ধরনের মানুষের লেখা খুব রিচ হয়, এবং আমার মনে হয় যে এটাও আমাকে একজন পাঠক হিসেবে খুব এনরিচ করবে, সমৃদ্ধ করবে। বইটি শিগগিরই পড়ার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব। আরেকটি অন্যরকম বই, ছায়া মায়া অন্ধকার। এটি বেরিয়েছে জয়ঢাক থেকে, এর মুদ্রিত মূল্য ৫০০ টাকা, এবং এর প্রচ্ছদ এবং অলঙ্করণ সুলতা মিস্ত্রির করা। ভীষণই অন্যরকম একটি বই। ৭টা এলাকা, মানে অসম, কোঙ্কন, মিজোরাম, কর্ণাটকা, কুমায়ুন গড়ওয়াল, তামিলনাড়ু এবং উত্তরবঙ্গ, রাজ্য ঠিক নয়, এলাকা হিসেবে, রিজন হিসেবে ডিভাইড করা হয়েছে। এদের লৌকিক দেবতা, অধিদেবতা বা অপদেবতা, তাদের ভিত্তিতে ৭জন লেখিকা ৭টি কাহিনী লিখেছেন। অধিদেবতা অপদেবতার নাম হচ্ছে বাক, বালান্তিন, আহামৌ, বলিষ্ঠামারু, আনছেরি, আনাঙ্গু আর ভুরে। বাক নিয়ে একটি চমৎকার উপন্যাস লিখেছেন রাজা ভট্টাচার্য এবছর শিহরণে, একটি অডিও স্টোরি হয়েছে। বাকিদের ব্যাপারে কিছুই জানি না, এটা পড়তেই হবে। মানে এটা কিন্তু বেশ আগেই আমি সংগ্রহ করেছিলাম, এখনো পড়া হয়নি। গল্পগুলির নাম আপনাদের বলে দিই: মোহিনী তন্দ্রা বন্দ্যোপাধ্যায়, মাই পিয়া সরকার, আহামৌ শরণ্যা মুখোপাধ্যায়, আক্কাকেলির জঙ্গলে অনুষ্টুপ শেঠ, সেই সব বালিকারা অদিতি সরকার, মোহিনী মায়া ঋতুপর্ণা চক্রবর্তী, এবং এমডি মহাশ্বেতার লেখা কমলা বাগান ও অলিক জোনাকিরা। এর এইরকম একটা অলঙ্করণও ভেতরে রয়েছে, বেশ আগ্রহ জাগাচ্ছে এই বইটা। আর জয়ঢাকের প্রোডাকশন তো বরাবরের মতনই খুবই ভালো, নিশ্চয়ই পড়বো এটা। ভয় থেকে আরেক ভয়ের জগতে, সুপর্ণা চ্যাটার্জি ঘোষাল। একদম সাম্প্রতিক, একদম রিসেন্টলি যে কয়েকজন খুব সাহসী কলম আমাদের বাংলা সাহিত্যে এসছে, তার মধ্যে অন্যতম হচ্ছেন সুপর্ণা চ্যাটার্জি ঘোষাল। ওনার একটা নো ননসেন্স অ্যাপ্রোচ আছে, ওনার একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্রোচ আছে ওনার লেখার মধ্যে, যেটা আমার বেশ ভালো লাগে। ওনার লেখার ফিল্ডটা অনেকটা বিস্তৃত, এবং সেই বিস্তৃতিতে নবতম সংযোজন হচ্ছে এই উনো মানুষ বইটি। বইটির স্মেল অফ বুকস থেকে বেরিয়েছে, মুদ্রিত মূল্য হচ্ছে ২২৫ টাকা। লেখিকার ওয়ালে প্রথম বইটির ব্যাপারে জানতে পারি, এবং তখন থেকে কেনার ব্যাপারে আগ্রহী হয়ে উঠি। বইমেলার প্রায় শেষের মুখে আমি এই বইটি কিনেছিলাম, আমার মনে আছে। খুব অন্য রকমের একটি অতিলৌকিক কাহিনী বলে আমার মনে হয়েছে। বইটির ডিটেল আপনাদের একটু জানিয়ে দিই। ২২৫ টাকা এর মূল্য। এর প্রচ্ছদ হচ্ছে রত্নদীপ চ্যাটার্জির করা। সুকুমারী ভট্টাচার্য লেখা একটা কোট রয়েছে, সেই কোটটা থেকে আমার মনে হয় এই টাইটেলটি। ভারতবর্ষ কোনোদিন মেয়েদের পূর্ণ মানুষ বলে মনে করেনি, উনো মানুষ বলেই গণ্য করে এসেছে। উন মানুষ বা উনো মানুষ, জানি না, আমার প্রোনাউন্সিয়েশনে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। ভূমিকাটিও ভীষণ সুন্দর। এখানে যে ভূমিকাটি লেখা হয়েছে, ভূমিকাটি আমি সবিস্তার এখানে পড়লাম না, চেষ্টা করবো এখানে স্ক্রিনশট দিয়ে দেওয়ার। সেটাও আমাকে খুব আকৃষ্ট করেছে এই বইটা কিনতে। এখানে লেখিকার একটি লেখক পরিচিতি রয়েছে। ১১১ পাতার বই, একবার পড়লে তো তাড়াতাড়ি শেষ করেই উঠবো। আর আপনাদের আকাশ গুহ, আকাশ গুহ যারা অডিও স্টোরি শোনেন তাদের কাছে খুব পরিচিত একটি নাম, এবং এছাড়া ওনার কারিন বলে একটি বই বেরিয়েছিল একলব্য থেকে, সেই বইটিও বেশ নাম করেছিল। সাম্প্রতিক এই বইটি বেরিয়েছে স্মেল অফ বুকস থেকে, বইটির নাম হচ্ছে ইভিল। এছাড়াও বোধহয় ওনার আরেকটি বই স্মেল অফ বুকস থেকে বেরিয়েছিল, যেটা আমার সংগ্রহ করা হয়ে ওঠেনি। এর প্রচ্ছদ রত্নদীপ চ্যাটার্জি রাখা।
বিনিময় মূল্য বা মুদ্রিত মূল্য হচ্ছে 249, 249 টাকা। এর ব্লাবটা আপনাদের পড়ে শোনাচ্ছি, কারণ ব্লাবটা ছোট এবং সংক্ষিপ্ত। কার্শিয়াং এ মূল জনবসতি থেকে দূরে পাহাড় জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে থাকা একটি অনাথ আশ্রম। তার পশ্চিম দিকে সিঁড়ি, ঘরের তলায় আবাসিকদের যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। ঠিক 100 বছর আগে ভ্যাটিকান সিটি থেকে আনা একটি অতি পবিত্র বস্তুর বন্ধনী দিয়ে সেখানে আবদ্ধ করে রাখা হয়েছিল সমগ্র পৃথিবীর জন্য বিপজ্জনক কোনো কিছু। 100 বছর পরে সে মাথা তুলেছে, অপবিত্র করছে ঈশ্বরের পবিত্র উপাসনালয়কে। শুরু হয়েছে এক অবর্ণনীয় আতঙ্কের অধ্যায়, যার প্রতিপদে কেবলই অথই অন্ধকার। এটা মোটামুটি একটি ডিসেন্ট সাইজের উপন্যাস, মোটামুটি 135 পাতার। নানা রকম ইভিলের সিম্বলিজম দেওয়া রয়েছে, ছাগলের সিম্বলিজম দেওয়া রয়েছে এখানে। এবং এখানে লেখক পরিচিতি রয়েছে। বলে রাখি, আমার মামা বাড়িও মধ্যম গ্রামে এবং লেখকও মধ্যম গ্রামেরই বাসিন্দা। মোটামুটি আমার থেকে অনেকটাই ছোট বয়সে। মনে হয় খুব সুলিখিত উপন্যাস হবে। ওরা অডিও স্টোরিগুলো আমার দারুণ লেগেছে। কারিনটা কিছুটা পড়েছি, ততটুকু পড়েছি, খুব ভালো লেগেছে। আশা করছি ইভিল আমাকে ভয় পাওয়াতে সক্ষম হবে। এটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়, মানে আমাকে ভূতের ভয় দেখানো, বরং আকৃষ্ট করা সহজ কাজ, ভয় দেখানোটা সহজ নয়। দেখি এই বইটা আমায় ভয় দেখাতে পারে কিনা। এই ইন্টারেস্টিং বইতে আসছি। এই বইটির নাম অর্ক 3। লেখক হচ্ছেন শয়তান। শয়তান মানে সেই শয়তান নয়, ওনার আসল নাম সন্দীপ সেন, ছদ্মনাম শয়তান। একটি বুকমার্ক দেওয়া হয়েছে রক্ষ সংলাপ থেকে। প্রচ্ছদ হচ্ছে সুস্বর্ণা দত্ত। এবং যেটা বললাম, মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা। এই অর্ক সিরিজের প্রথম বইটির লেখক নিজের হাতে স্বাক্ষর করে আমাকে দিয়েছেন। আমার এখনো মনে আছে, বছর 3 আগে বা তারও আগে, বোধহয় 5 আগে, 2020 সালের বইমেলাতে। এবং সেখানে উনি একটা খুব সুন্দর কথা লিখেছেন যে নিজের হক ছাড়বেন না। আর তারপর অর্ক 2ও আমি কিনেছিলাম, এবার অর্ক 3 কিনেছি। ওনার লেখার কায়দা ভীষণ ভীষণ আলাদা। এবং ওনার চরিত্রায়নগুলো চমৎকার থাকে, মানে কোনো চরিত্রকে আপনি সাদায় বা কালোয় ফেলতে পারবেন না, খুব গ্রে শেডেড প্রচুর ক্যারেক্টার্স থাকে। এবং এই অর্ক চরিত্রটিও ভীষণ চিত্তাকর্ষক, ভীষণ ঠোঁটকাটা, দারুণ, মানে এক কথা দারুণ। বেশ কিছু ইন্টারেস্টিং সংলাপ থাকে, প্রচুর ডার্ক হিউমার থাকে ওনার লেখায়। আমার পার্সোনালি কিন্তু ওনার লেখা ভীষণ ভীষণ ভালো লাগে। মানে থ্রিলার জনরার মধ্যেই বেশ জনরা বেন্ডিং কাজ করছেন উনি আর কি। এটার মধ্যে ইলাস্ট্রেশন রয়েছে, বেশ কিছু অলঙ্করণ রয়েছে, আপনাদের দেখাই। এবং বেশ সুন্দর কিছু অলঙ্করণ রয়েছে। অক্ষ সংলাপের ছাপা বাধাই প্রচুর উন্নতি দেখলাম এবং ভালোই লাগছে। বানান ভুল আছে কিনা সেটা বইটা পড়লে বুঝতে পারবো। সব মিলে খুব জমজমাট আরেকটি বই আমি শয়তানের থেকে আশা করছি। একটি অত্যন্ত আন্ডাররেটেড ভূতের গল্পের সংকলনের সিরিজ হচ্ছে এই তমস। এটিকে নিয়ে সবাই কথা বলে না, কিন্তু আমি তমস 1 পড়ছি, 2টা পড়া হয়নি। এবং এই 3-এর যা লেখক তালিকা দেখলাম, যা বিষয়বস্তু দেখলাম, আমার মতে অন্ধকারের কাহিনী বা একটু ভৌতিক অলৌকিক কাহিনী সংকলনের মধ্যে এটি টপ 5-এ আসবে আমার কাছে, মানে এই সিরিজটি আর কি। অন দা হোল প্রথমটি পড়ে আমার দুর্দান্ত লেগেছিল। মায়াকানন থেকে এটি প্রকাশ হয়। প্রচ্ছদ অর্ক পৈতন্ডেরই করা এবং অলঙ্করণগুলো সঞ্জীব পালের করা। লেখক তালিকাটি আপনাদের শোনাই, আপনারা বুঝতে পারবেন। উপন্যাস লিখেছেন শিশির বিশ্বাস ও প্রিয়া সরকার। বড় গল্প সুপর্ণা পৈতন্ডীর অনুবাদ রয়েছে। শাশ্বতী চন্দ্রর একটি ভাষান্তর রয়েছে, এছাড়া তন্ময় বিশ্বাসের লেখা আছে। ইন্দ্রনীল সান্যাল, ঐশিক মজুমদার, মিলন গাঙ্গুলি, দীপঙ্কর চৌধুরী, অনন্যা দাস, শিবশঙ্কর ভট্টাচার্য। অনন্যা দাসেরটা অনুবাদ। যারা অনুবাদ করেছেন তারা অনুবাদে অত্যন্ত দক্ষ, এবং যারা অরিজিনাল মানে গল্প উপন্যাস লিখেছেন তাদের কথা কি বলবো, প্রত্যেকেই কিন্তু এই ধরনের গল্প উপন্যাস লেখাতে অত্যন্ত দক্ষ। বিশেষ করে প্রিয়া সরকার এবং মায়াকানের যুগলবন্দিটা আমার কাছে গোল্ডেন যুগলবন্দি। লেখক তালিকা দেখে এবং এর পাস্ট রেফারেন্স, মানে প্রথম খণ্ডটির পড়ে এত ভালো লেগেছিল যে দুটো মিলিয়ে আমার মনের মধ্যে যে অভিঘাত সৃষ্টি করলো, সেই অভিঘাত থেকেই এটা নেয়া। এর মধ্যে তো মূল্য হচ্ছে 300 টাকা, এবং যা বললাম এটা মায়াকানন থেকে প্রকাশিত হয়েছে। টম ভট্টাচার্য, ইনি লিটল ম্যাগাজিন স্টলে ছিলেন ভদ্রলোক। আমার ভদ্রলোককে খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল, এই জন্য আমি ওনার একটা বাইট নিয়েছিলাম। আপনারা চাইলে আমার বইমেলার ভ্লগটি দেখতে পারেন। ওনার লেখা একটি বই চোরাবালি, বইটি
পরম্পরা থেকে প্রকাশিত হয়েছে, মুদ্রিত মূল্য 200 টাকা এবং এটি 2023 সালে প্রকাশিত হয়েছিল। প্রচুর গল্প রয়েছে এবং লেখকের একটি লেখক পরিচিতি দেওয়া রয়েছে। ভ্লগে উনি নিজের ব্যাপারে বলেছেন। লেখক লেখকের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছিল। আমার কাকার বয়সী হবেন, প্রবীণ ব্যক্তি, বেশ সোজাসাপটা মানুষ, কথা বলে খুব ভালো লেগেছিল। সেই ভালো লাগা থেকে অনেক সময় হয় না, একজন মানুষের সঙ্গে কথা বলে মনে হয় যে ওনার লেখা গল্পগুলিও বোধহয় সোজাসাপটা হবে, মানুষজনের দুঃখ কষ্টের বেদনার কথা বলবে, জীবনের কথা বলবে, কিছু একটা শিক্ষা দিয়ে যাবে। এবং শিগগিরই পড়ার চেষ্টা করবো এবং পড়ে আপনাদের জানানোর চেষ্টা। দাস, ওনার একটা বই আমি সম্প্রতিকালে রিভিউ করলাম, বললাম যে উনি আমার প্রথম 5টা উপন্যাসে 5টা ছক্কা হাঁকিয়েছেন। এই 6 নম্বর ছক্কা বোধহয় এই বইটি। এটি হচ্ছে শয়তানের মা সিরিজের শেষ পর্ব। শয়তানের মাটা যেখানে একটি স্পোর্টস থ্রিলার ছিল, দ্বিতীয় খণ্ডটি কিন্তু একটা পলিটিক্যাল বা স্প্যানিশ থ্রিলারের দিকে বাঁক নিয়েছিল। এবার এটিও মনে হয় সেই দিকেই যাবে। মূলত একটা সিরিজের যদি 3টে খণ্ড হয়, দেখবেন যে দ্বিতীয় খণ্ডটা হয় সেটা একটা সেতু বন্ধনের কাজ করে। মানে প্রথম খণ্ডে কিছু এলিমেন্টস তাতে থাকে, আর তৃতীয় খণ্ডের দিকে যাচ্ছে সেটির এলিমেন্টসও থাকে এবং একটি স্লো বার্ন ট্রিটমেন্ট থাকে। দ্বিতীয় খণ্ডটি সেরকমই ছিল। তৃতীয় খণ্ডটি মনে হয় খুব ব্রেকনেক স্পিডে এগোবে। মূল্য হচ্ছে 450 টাকায়। প্রচ্ছদ টিকেছে সৌরভ মিত্র, চমৎকার প্রচ্ছদ হয়েছে। শপিজেন বাংলা থেকে এটি প্রকাশিত হয়েছে, আগের দুটি বইয়ের মতনই। আর কৌশিক দাসের যে বইগুলো থাকে তার একটা হাইলাইট হচ্ছে, যেহেতু উনি হয়তো সাংবাদিক ছিলেন, পেছনে অনেক আর্টিকেলসের স্নিপেটস দেওয়া থাকে যে সত্যি ঘটনার উপরে বইগুলো আধারিত থাকে। ওনার একটি বই রিভিউ করেছিলাম শক্তির উপেন, সেখানেও কিন্তু এটা ছিল। যেমন এখানে রয়েছে পুনে জার্মান বেকারি ব্লাস্ট, ইন্ডিয়া কোর্ট কমিউনিস্ট ডেথ সেন্টেন্স। পুনেতে জার্মান বেকারি বলে একটি বিখ্যাত বেকারির ব্লাস্টের কথা আপনাদের হয়তো সকলেরই মনে আছে। এরপর করাচি প্রজেক্ট নিয়ে একটি ব্লার্ব আছে বলতে পারেন। লং ওয়ার্ড জার্নাল, খুব বিখ্যাত একটি জার্নাল, সেখানে কিছু টেরিস্টদের ব্যাপারে, নেক্সাসের ব্যাপারে লেখা আছে। তারপরে মুজাফফরাবাদের একটি ঘটনার কথা। 450 টাকার বই এবং একটি সুদীর্ঘ উপন্যাস, এই 60 পাতা, আদিতি চৌহান সিরিজ বা শয়তানের মা সিরিজ, এই শেষ বই। বইটি পড়ে আমার দুর্দান্ত লাগবে আশা করি। প্রথম বইটি পড়ে আমার যেমন ভালো লেগেছিল, এটি পড়েও তেমনি ভালো লাগবে আশা করি। প্রকাশিত এই বইটি সব মিথ্যে মিথ্যে নয়, ছোট্ট একটি উপন্যাস, প্রেমের উপন্যাস, 96 পাতার। আপনাদের আমি আগেও বললাম, আগের বুক হলগুলোতে বলেছি যে আমি এখন আমার হরাইজনটাকে আস্তে আস্তে আবার বাড়ানোর চেষ্টা করছি, মানে নানা ধরনের উপন্যাস পড়ছি। এটি একটি আধুনিক প্রেমের উপন্যাস বলে আমার মনে হয়েছে। এই লেখকের একটি উপন্যাস আমি পড়েছিলাম, সেই উপন্যাসের মধ্যে রূপক সাহা বা মতি নন্দীর একটি ছায়া পেয়েছিলাম। মানে স্পোর্টস আছে কিন্তু প্রেমও আছে, মানে দুটোর একটা খুব সুন্দর মিশেল পেয়েছিলাম। এটি মনে হয় স্পোর্টস কম আছে, স্পোর্টস নেই বলতে গেলে, জীবনমুখী একটি প্রেমের গল্প। পড়ে আমার খুব ভালো লাগবে আশা করি। বইটির ডিটেলস আপনাদের জানিয়ে দিই। বইটি বেরিয়েছে দেশ পাবলিকেশন থেকে, যেটা আগেই বললাম, প্রচ্ছদ দেবাদিত্য সরকারের। এর মুদ্রিত মূল্য 199 টাকা। আনন্দ পাবলিশার্স থেকে বেরিয়েছিল মৈত্রী রায় মৌলিকের একটি বই। সে বইটি পড়ে আমার চমৎকার লাগে এবং তারপরেই আমি আগ্রহী হই ওনার আরো বই পড়ার জন্য। তারপর দুর্বা প্রকাশনী থেকে একটি বই আমার হাতে আসে, সেটি পড়েও আমার চমৎকার লাগে। তার ফলেই আমি এই বইটি বইমেলা একবার শেষ দিনে সংগ্রহ করলাম। এটি কিছুদিন আগে বেরিয়েছিল, মানে এবছর বইমেলায় বেরোয়নি, কিন্তু বইটির বেশ নাম আছে। কিন্তু বইটির নাম হচ্ছে মানচিত্রে তার নাম নেই। আনন্দ প্রকাশনা থেকে এটি বেরিয়েছে এবং এটি মুদ্রিত মূল্য হচ্ছে, যে মুদ্রিত মূল্য হচ্ছে 500 টাকা। মোটামুটি বলতে পারেন 215 পাতার এই বই এবং মৈত্রী রায় মৌলিকের একটি পরিচয় এখানে দেয়া রয়েছে। দুর্বা প্রকাশনের স্টল থেকে এটি আমি সংগ্রহ করেছিলাম। সেই স্টলটিতে মৈত্রী রায় মৌলিকের হাজব্যান্ডের সঙ্গে আমার পরিচয় হয় এবং উনি আমাকে 2-3টি বই ওনার দেখান এবং তার মধ্যে থেকে এই বইটি আমি বেছে নিই। মূলত এটা হচ্ছে এই বইটির কেনার পেছনে ব্যাক স্টোরি বলতে পারে। এটি হচ্ছে প্রথম ভূতাত্ত্বিক মানচিত্রের গল্প। মানচিত্রটা কিভাবে বানানো হয়েছিল, তারপরে সেটা নিয়ে কি ধরনের বিতর্ক হয়েছিল এবং মানে ত্রিমাত্রিক পৃথিবীকে দ্বিমাত্রিক ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছিল সেখানে। আর তারপরে
তারপর যে মানুষটা এই মানচিত্রটা বানিয়েছিল সে নাকি নিরুদ্দেশ হয়ে যায়। তো একটা সাসপেন্স এলিমেন্ট রয়েছে, ঐতিহাসিক একটা ব্যাপার তো রয়েছে, না জানা ঐতিহাসিক ঘটনা বা কম জানা ঐতিহাসিক ঘটনার প্রতি আমার একটা আকর্ষণ রয়েছে, তাছাড়া ভূগোলের ব্যাপার তো রয়েছে, এটা আগেই বললাম। সব মিলে একটা জমজমাট উপন্যাস আমি আশা করছি। শেখর মুখোপাধ্যায়ের লেখা জঙ্গলমহল। শেখর মুখোপাধ্যায়ের ব্যাপারে আগেই একটা ভিডিওতে আমি বলেছি, একটা বুক হলে আমি বলেছি যে ওনার লেখা একটি ধারাবাহিক উপন্যাস পড়েছিলাম বহু বছর আগে। তারপর থেকে ওনার লেখা উপন্যাসের খোঁজ করছিলাম। আহ, এই বইটি যখন কিনি তখন মিত্র ঘোষের আরেকটি বইয়ের ব্যাপারে জানতে পারি, চর্যার রহস্য, যেটা নিয়ে আগেই বলেছি। এই বইটি আমি কিনেছিলাম ক্যাফে টেবিল থেকে। এই জঙ্গল মহলের মতো আরেকটি বই আছে যার নাম মহল জঙ্গল। শেখর মুখোপাধ্যায়ের গোয়েন্দা গল্পগুলোর মধ্যে না একটা বেশ বৈঠকি ব্যাপার আছে, আবার একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপারও আছে। দুটো মিলিয়ে বেশ গতিশীল হয় উপন্যাসগুলো। উপন্যাসের মধ্যে অনেক তথ্য থাকে, আবার লেখনীটাও উনি ইনট্যাক্ট রাখেন, মানে তথ্য বহুলও নয়, আবার মানে প্রচুর অ্যাকশন রয়েছে, এদিকে লেখনীর কিছু বালাই নেই সেরকম ব্যাপার নয়। লেখাটাও খুব ভালো, সাহিত্য গুণও আছে, আবার থ্রিলও রয়েছে। এই কম্বিনেশনটা কিন্তু একটু রেয়ার, আমি বলবো, কিন্তু এটা ওনার লেখার মধ্যে সেটা পাওয়া যায়। এর প্রচ্ছদ লিখেছেন কৃষ্ণেন্দু মণ্ডল এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। খুব বড় উপন্যাস নয়, ওই 120 পাতার এই উপন্যাসটি। অন্তরের, এই ব্লার্বে ছোট করে গল্পটা দেওয়া রয়েছে। অন্তরের প্রেমিকা প্রীতি নিখোঁজ, সন্ত্রস্ত জঙ্গলমহলে পটভূমিতে তদন্ত চলে। গোয়েন্দা দীপেন ঠাকুরের সামনে ভাসে একগুচ্ছ প্রহেলিকা। ঘটনার পেছনে কি আছে? মুক্তিপণ আদায়ের ছক, আগ্রাসী প্রেম, নৃশংস সামাজিক রীতি অনকিলিং, নাকি পারস্পরিক সম্পর্ক রহিত কয়েকটি ঘটনার সমাপতন যার অসহায় শিকার হচ্ছে প্রীতি। দীপেন ঠাকুরের এই উপন্যাসটি পড়ে আপনাদের জানাবো। এই বইটি পাবলিশ করেছে পাবলিকেশন ডিভিশন। পাবলিকেশন ডিভিশনের নন ফিকশন যে বইগুলো হয় সেগুলো ভীষণ তথ্য সমৃদ্ধ, তথ্যনিষ্ঠ হয়, মানে ভুল তথ্য এখানে পাবেন না বললেই চলে। আমার যেহেতু সিনেমার প্রতি একটা বিশাল ইন্টারেস্ট রয়েছে সেজন্যই এটা কেনা। এই বইটি আমাকে সাজেস্ট করার জন্য আমার বন্ধু জয়শ্রীকে আমি ধন্যবাদ জানাতে চাইবো। ও শুধু আমাকে এই বইটির ব্যাপারে বলেইনি, আমার সঙ্গে সে স্টলে আবার গেছে বইটি কিনে, ভিড়ের মধ্যে বিল পেমেন্ট করছিলাম, ও পেশেন্টলি সেখানে বসেছিল, ওয়েট করছিল। সো থ্যাংক ইউ সো মাচ জয়শ্রী এই বইটার জন্য, এই বইটা আমাকে সাজেস্ট করার জন্য। বইটার নাম হচ্ছে ইন্ডিয়ান সিনেমা থ্রু দ্য সেঞ্চুরি, এবং এটা জয় সিং কম্পাইল করেছেন। এর মুদ্রিত মূল্য 270 টাকা, এবং খুব সুন্দর কাগজের কোয়ালিটি। আর যাদের যাদের লেখা আছে আমার সব রথী মহারথীদের লেখা আছে, মহেশ ভাট, গুলজার, মুজফর আলী, এন চন্দ্রাস, রমেশ সিপ্পি, তিগ্মাংশু ধুলিয়া, চন্দ্রপ্রকাশ দ্বিবেদী, দীপ্তি নভল, খৈয়াম, প্রসূন যোশী, কৈলাশ খের, রেমো ডিসুজা, এবং প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা কিছু পার্টসে আছে, মানে একটা ডিরেক্টরের পার্ট, একটা সং মিউজিক অ্যান্ড ডান্স নিয়ে, টেকনিক নিয়ে, আবার রিজিয়নাল সিনেমা নিয়েও আছে। যেমন রিজিয়নাল সিনেমা নিয়ে বাংলায়, মানে বাংলা সিনেমা নিয়ে লিখেছেন কৌশিক গাঙ্গুলি, অ্যাসমিস সিনেমা নিয়ে লিখেছেন জানহু বড়ুয়া, হ্যাঁ, ভোজপুরি সিনেমা নিয়ে লিখেছেন নিরহুয়া, তিনি ভোজপুরি সিনেমার একজন লিডিং স্টার। মানে কি বলবো, দুর্দান্ত একটা ব্যাপার। আর এত সুন্দর সুন্দর ছবি রয়েছে না, পাকিজা ছবিটা কি সুন্দর রিটাচ করে এখানে রিপ্রেজেন্ট করেছে, খুব সুন্দর করে, মানে ভীষণ ভালো কোয়ালিটি। পাবলিকেশন ডিভিশনের বই বলে কথা, কোয়ালিটি তো ভালো হবেই। অপুর পাঁচালীর ছবিটাই দেখুন না, খুব সুন্দর সুন্দর ছবি রয়েছে, সুন্দর সুন্দর আর্টিকেল রয়েছে, মানে একটা মানে অ্যাসেট এই বইটা যে কোনো চলচ্চিত্র প্রেমীদের জন্য, যারা চলচ্চিত্র নিয়ে লেখালেখি করেন আমার মতন, তাদের জন্য এই বইটা একটা অ্যাসেট, অবশ্য পাঠ্য। শেষ বই, এবং একদম রিসেন্ট হাতে এসছে টাটকা এই বইটি, যা বইমেলার পরে রিলিজ হয়েছে। এটা দিয়েই সব কটা বুক হল শেষ, এটা দিয়ে এই এপিসোডটিও শেষ করছি। বিদ্বান বনাম বিদুষী, লেখকের নাম প্রীতম বসু, যার আগ্রহে সমস্ত ইতিহাস প্রেমীরা, থ্রিলার প্রেমীরা, সাহিত্য প্রেমীরা অপেক্ষা করে থাকেন। প্রীতম বসুর বইগুলো সবসময় সেলফ পাবলিশড হয়, কাজে পাবলিকেশনের কোনো নির্দিষ্ট নাম নেই, এটা একটা সেলফ পাবলিশড বই। বইটির মূল্য 500 টাকা। আর এর প্রচ্ছদ শিল্পী হচ্ছেন মধুজা মুখোপাধ্যায় এবং শ্রী শুভজিৎ সেন বলে নিউ ইয়র্ক বাসিন্দা একজন। খুব সিম্পল প্রচ্ছদ, কিন্তু প্রচ্ছদটি খুব অর্থবহ এবং অবভিয়াসলি খুব ওয়েল কানেক্টেড টু দ্য মেন স্টোরি। সেটা সবসময় ওনার বইয়ে থাকে, মানে প্রচ্ছদের সঙ্গে একটা সাজুজ্য থাকে টেক্সটের, সেটা এখানেও রয়েছে।
এবং উনি বাংলার আরেকটি ঐতিহাসিক ঘটনাকে নিয়ে এসছেন, খনা বরাহমিহি তাদের ঘটনা নিয়ে এসছেন। এবং আমার যেটা মনে হয় বেহুলা লক্ষীন্দরের ঘটনা এর মধ্যে রয়েছে, তার সঙ্গে আবার একটি আধুনিক যুগের থিসিস, ইউনিভার্সিটিতে যেসব কনস্পিরেসি হয়, পলিটিক্স হয়, সেগুলো এর মধ্যে রয়েছে। একটু একটা ছোট কারসারি রিডিংই দিয়েছি, কাজে বলতে পারবো না যে পুরোপুরি উপন্যাসটা কি নিয়ে। প্রীতম বসুর উপন্যাসকে এভাবে সামারাইজও করা যায় না, ধৃষ্টতাই হয়ে যাবে। তবে এবার একটা কথা বলবো যে কিছু কাজের জন্য আমি ওনার সঙ্গে দেখা করাটা মিস করেছি। উনি একটা জায়গায় এসছে, রিড বেঙ্গলি বুক স্টোরে, খুব ইচ্ছে থাকা সত্ত্বেও যাওয়া হয়নি। আমার ওনার সঙ্গে দেখা করার একবার খুব ইচ্ছে আছে যে পরপর স্যার আপনি এত ওয়েল রিসার্চ, এত ভালো বই কি করে বের করেন। আহ মানে কি বলবো, এই বইয়ের মধ্যে প্রাণনাথ হইও তুমি পড়ার পরে না আমি আচ্ছন্নের মতন, মানে কি বলবো, ভাষায় বোঝাতে পারছি না, মানে আচ্ছন্ন হয়ে গেছিলাম, কিছুক্ষণ থম মেরে বসেছিলাম। একজন লেখক কিভাবে পাঠককে এতটা আকৃষ্ট, এতটা নাম্ব করে দিতে পারেন। হয় প্রীতম বসু সেই লেখকদের মধ্যে অন্যতম, যিনি আমাকে একটা অন্য জগতে নিয়ে যেতে পারেন, এবং আমার মনে হয় অন্যান্য পাঠকদেরও একই মত হবে। যাই হোক, মনে হয় এই বইটি উপযুক্ত বই একটি বুক হলকে শেষ করার জন্য। ডুইং দ্য বেস্ট ফর দ্য লাস্ট। আপনাদের কেমন লাগলো এই মেগা বুক হল, নির্দ্বিধায় আমাকে জানাবেন, অন্যবারের মতনই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপর আস্তে আস্তে বইগুলোর রিভিউ বেরোবে, তাছাড়া অন্য ধরনের ভিডিও তো রইলই। দেখতে থাকুন আয়ুষ দ্য ফিল্মি বুক হল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োর সেলফ। টাটা।